নিশাত বিস্মিত চোখে ফোন কান থেকে নামালো। ওমান ফোন রেখে দিয়েছে। নিশাত দিশেহারা হয়ে আবারও ওমানকে কল দিল, কিন্তু ধরল না ওমান। নিশাত বারবার কল দিল, অবশেষে ব্যর্থ হয়ে ফোন অবজ্ঞায় মাটিতে ছুঁড়ে ফেলল। মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সেটা। নিশাত রাগে দুঃখে নিজের চুল টেনে ধরল। রাগে মাথা ফেটে যাচ্ছে, ধ্বংস করে ফেলতে ইচ্ছে করছে সব কিছু। কেন তার সাথে এমন হলো? কেন তার সাথে এমন হতে হয়? সে কি দোষ করেছে? ওমানকে ভালোবাসে, ওই লোকটাকে ভালোবাসে না, ঘৃণা করে। এটাই কি তার দোষ? জোর করে কি ভালোবাসা হয়? নিশাত ঘরময় পায়চারি শুরু করে দেয়। বারবার নিজের চুল নিজেই টানছে। রাগ কমানোর চেষ্টা করে বারবার সে নিজেই হেঁটে যাচ্ছে। হাঁটা থামিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। একটা শোপিস তুলে আসার মারে মেঘঝেতে। বিকট শব্দে নিমিষেই রাতের অন্ধকারে নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যায়। রিড ডাবল ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে দরজার লক খোলে। ঘরে ঢুকতেই কানে আসে ভাঙচুরের আওয়াজ। রিড দরজা লক করে হুড়মুড়িয়ে ঘরে যায়। সারা ঘরের বেহাল দশা। নিশাত চোখের সামনে যা পাচ্ছে তাই নিচে ছুঁড়ে মারছে। রিদ কপাল কুঁচকে দাঁড়িয়ে থাকে। পকেটে দু হাত পুড়ে দরজায় হেলান দিয়ে আয়েশ করে দাঁড়ায়। নিশাত ভাঙচুর করতে করতে চোখ যায় দরজার দিকে। আরও রেগে যায়। হাতে থাকা কাচের গ্লাসটা ফ্লোরে ফেলে তেড়ে আসতে নেয় হৃদের দিকে। কাচের টুকরোতে পা আটকায় নিশাতের, থেমে যায়। মৃদু আওয়াজে চিৎকার করে ওঠে। হৃদ ধরপড় করে সোজা হয়ে দাঁড়ায়। সে মাত্রই বলতো নিশাতকে সেখানেই দাঁড়াতে, না হয় পা কেটে যাবে। হৃদ দ্রুত পায়ে হেঁটে নিশাতের কাছে যায়। অস্থির চিত্তে পা ধরতে গেলে ছোটাছুটি শুরু করে দেয় নিশাত। হৃদ জোর করে কোলে তুলে নেয় নিশাতকে। বিছানায় বসিয়ে দিয়ে ছোট্ট শ্বাস ফেলে স্মিত সুরে বলে, এসব কি ধরনের পাগলামি? এমন করছো কেন? নিশাত সংক্ষুব্ধ গলায় বলে, আমি থাকবো না এখানে। আমাকে আপনি কেন এখানে আটকে রাখছেন? হৃদ বিগলিত গলায় বলে, ঠিক আছে, থেকো না, আমার অন্য কোথাও চলে যাব। নিশাত তপ্ত শ্বাস ফেলে। বুঝতে পারে এই লোকের থেকে তার মুক্তি নেই। হৃদ নিচু হয়ে নিশাতের কাটা পা ছুঁয়ে বৃতৃষ্ণা গলায় বলে, কি অবস্থা করেছ? এসব করে কি লাভ? এখানে ক্ষতিটা কার হলো? নিশাত কিছু বলে না, অসাড় শরীরে বসে থাকে। এতক্ষণ রাগের বশে ব্যথা অনুভব না করলেও এখন বেশ সেটা অনুভব করতে পারছে। বেগতিক নড়াচড়া বন্ধ করে শান্ত হয়ে বসল। হৃদ নিশাতের মুখের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। মিনিট দুয়েকের মধ্যেই গরম পানি নিয়ে চলে আসে। বেডসাইড টেবিল থেকে ওয়েট টিস্যু নিয়ে নিশাতের পা মুছে দেয়। একটা রুমাল ভিজিয়ে পুরো পায়ে হালকা করে চেপে মুছে দেয়। খুব যত্ন করে কাটার স্থানে স্যাভলন লাগিয়ে দেয়। নিশাত থম মেরে বসে আছে, তার দৃষ্টি হৃদের পানে। লোকটাকে দেখলে কে বুঝবে সে একটা খুনি? কতটা ভয়ঙ্কর। হৃদ সবসময় গম্ভীর, কিন্তু ওর চেহারায় এমন কিছু আছে যাতে যে কেউ তার মায়ায় পড়বে। যদিও নিশাত কাছ থেকে হৃদের দিকে কখনোই তাকায়নি। হৃদের ঘন পল্লবের গভীর আঁখি দূর থেকেও কামনীয়, তবে নিশাত সেই চোখে শুধু দেখতে পায় হিংস্রতা। নিশাত মুখ ঘুরিয়ে নেয়। হৃদ নিশাতের পায়ে ব্যান্ডেজ করে সবকিছু পুনরায় রেখে আসে। নিশাতকে উদাসে বসে থাকতে দেখে হৃদের রাগ লাগে। এগিয়ে গিয়ে রাগী গলায় প্রশ্ন করে, সমস্যা কি মেয়ে? এখানে থাকতে কি সমস্যা? নিশাত ঝরা গলায় বলে, সত্যিটা আপনি জানেন, যেতে দিন আমায়। কেন আটকে রাখছেন? হৃদ সরস গলায় বলে, জীবন থাকতে না, তোমাকে আমি আটকে রাখিনি, তুমি নিজেই নিজেকে আটকে রেখেছ। আমি থাকবো না এখানে। তো আটকে আসছে আমার। আপনার সাথে থাকতে ঘৃণা করি আপনাকে। কেন বুঝো না বুঝের ভান করছেন? হৃদ দাঁতে দাঁত চাপে নিশাতের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। নিশাত কাতর চোখে তাকালো হৃদ নিশাতের দিকে খানিক ঝুঁকে। দুহাত নিশাতের দুপাশে বিছানায় রেখে জ্বলন্ত গলায় বলে, আর একবারও যদি আমার থেকে দূরে থাকার কথা বলছো, আমি নিজেও জানি না আমি কি করব। আমাকে ভালোবাসো বা ঘৃণা করো, থাকতে তো তোমার আমার সঙ্গেই থাকতে হবে। বাড়াবাড়ি করবে না নিশাত। যত তাড়াতাড়ি সব কিছু মেনে নেবে তত তাড়াতাড়ি তোমার নিজের জন্যই ভালো। নিশাত আহত চোখে তাকালো। হৃদ নিশাতের চোখের দিকে তাকিয়ে নিভে যাওয়া প্রদীপের মতো ধপ করে নিভে যায়। এ চোখের কাতরতায় বারবার হারায় সে। কষ্ট দেবে না চাইতেও তার ভালোবাসার মানুষকে আজ সে নিজেই কষ্ট দিয়ে ফেলছে।
কিন্তু তার কাছেও কিছু করার নেই। সে থাকতে পারবে না নিশাদকে ছাড়া, কখনোই পারবে না। হৃদ নিশাদের দুপাশ থেকে হাত সরিয়ে নেয়, সোজা হয়ে দাঁড়িয়ে পুনরায় নিচু হয়ে কোলে তুলে নেয়। নিশাদ চকিতে হৃদের গলা জড়িয়ে ধরে। হৃদ কোলে নিয়ে ঘরের বাইরে যেতে নিলে নিশাদ বেগতিক নড়চড় করে প্রশ্ন করে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? যাব না আমি কোথাও। নামায় না আমাকে, নামাতে বলছি। হৃদ কোনো কথাই বলল না, কোলে নিয়ে পাশের ঘরেই চলে গেল। ভেতরে গিয়ে পা দিয়ে দরজা ফিরিয়ে দিল। নিশাদকে বিছানায় নামিয়ে দিতে নিশাদ বিছানায় পিছিয়ে গেল। নিশাদ সন্দিগ্ধ চোখে তাকিয়ে রইল। হৃদ বিছানায় গিয়ে একপাশে সোজা হয়ে শুয়ে পড়ে। নিশাদের হাত ধরে টান দিয়ে নিজের পাশে শুইয়ে দেয়। হৃদ নিশাদের উপর হয়। নিশাদ চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে নেয়। হৃদের তপ্ত নিঃশ্বাস নিশাদের গলায় পড়ছে। হৃদ নির্নিমেষ গলায় বলে, সম্পূর্ণাঙ্গিনী, আমি তোমার মাঝে আমাকে খুঁজতে চাই। শরতের আকাশে সাদা মেঘ হয়ে ছুঁয়ে দিতে চাই। আমার অর্ধাঙ্গিনীকে সম্পূর্ণরূপেই আমার সম্পূর্ণাঙ্গিনী করতে চাই। হৃদের গলা জড়িয়ে এলো। নিচু হয়ে সন্তর্পণে নিশাদের গলায় মুখ ডোবালো। অপ্রস্তুত হয়ে গেল নিশাদ। ভয়ে শরীর ঝাঁঝিয়ে ওঠে। আজ কি তবে সব শেষ হয়ে যাবে? নিশাদ সরে যেতে চাইল, এক চিমটি নড়তে পারেনি। হৃদ এক হাত নিশাদের মাথার পেছনে রেখে অন্য হাতে জড়িয়ে গলায় ঠোঁট ছুঁয়ে রেখেছে। বেশ কিছু সময় পর খেয়াল হলো হৃদের শ্বাস ঘন হয়ে আসে। বুঝতে বাকিনি হৃদ ঘুমিয়ে গিয়েছে। নিশাদ স্বস্তির শ্বাস টানে। আকাশের তারার মাঝে নিজের অক্ষিযুগল আবদ্ধ রেখে অশ্রু বিসর্জন দেয়। তার কি এ জীবন থেকে কখনোই মুক্তি হবে না? কখনোই না। ঘুমানোর জন্য দু চোখ বুঝলো আরাফ। পরক্ষণেই চোখ মেলল। বারবার শুধু কাল সকালের কথা মনে পড়ছে। কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। অস্থির লাগছে। অশান্ত মন বারবার ধকল বইয়ে দিচ্ছে শরীর জুড়ে। সাধারণত আরব ঘুম থেকে দেরি করেই ওঠে, তবে আজ না চাইতো তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। দুহাত মাথার নিচে রেখে চুপচাপ সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। বারবার তার মস্তিষ্ক প্রশ্ন করছে, কেন কাল তুষির সাথে আমার কোলে? কেন নিজেকে কন্ট্রোল করতে পারলে না? আরাফ উঠে বসলো। মাথা ধরেছে ভীষণ, চাইলেও পারছে না নিজেকে শান্ত করতে। বেড থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল। শাওয়ার অন করে এক হাত দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে রইল। ঠান্ডা পানির শরীর ছুঁয়ে দিতেই কিছুটা শান্ত লাগলো। তুষি অন্যমনস্ক আজ। বরাবরের মতো তার মুখ আজ চলছে না। সে নিষ্প্রভ চোখে তার সামনে রাখা পাউরুটি আর ডিমের দিকে তাকিয়ে আছে। সকাল সকাল এসব দিয়ে গেছে তার মা। তুষি পাউরুটির দিকে তাকিয়ে থাকতে থাকতে সামনে বরাবর বসা ইলুর দিকে তাকালো। ইলু পাউরুটিতে এক কামড় বসাচ্ছে, আবার হাতের বইটার দিকে কপাল কুঁচকে ভরা মুখে বিড়বিড় করছে। তুষি বিরক্ত হলো। এই মেয়ে এত কিভাবে পড়ে? চোখের চশমাটা এমনভাবে ঠিক করেছে যেন দ্বিতীয়বার ঠিক না করলে সেটা চোখ থেকে নেমে ঝুলে পড়বে। তুষি অতিষ্ঠ চোখে তাকিয়ে বলে, তুই যতবার চশমা ঠিক করিস ততবার তো মেয়েরা চোখের কাজলও ঠিক করে না। ইলু কপালে ভাঁজ ফেলে একবার তুষির দিকে তাকালো। ওর দিকে তাকিয়ে থেকে হাতের পাউরুটিটা পুরোটা মুখে তুলে গাল ভরে ঠিক গরুর মতোই জাবড় কাটতে লাগলো। তারপর আবার চোখ নামিয়ে বইয়ে ধ্যানমগ্ন হলো। তুষি বিরক্তি নিয়ে বলল, ইলুপু, তুই একটু সাজতেও তো পারিস, একটু কাজলও তো দিতে পারিস। মেয়েদের কাজল চোখে কত কিউট লাগে, কত মায়াবী লাগে জানিস। ইলু চমকানো চোখে তাকালো তুষির দিকে। গোলগাল চোখ করে বলল, এসব কি সর্বনাশের কথা তুষু? কি বলছিস এইসব? তুষি বোকা চোখে তাকিয়ে ভ্যাবলা গলায় শোধালো, কি বলেছি আজীব তো, এমন রিয়াক্ট করার কি আছে? ইলু সেন্টি খাওয়া ফেস করে দৃঢ় গলায় বলল, আমি কখনোই চোখে কাজল দিতে পারবো না তুষু, কারণ কাজল দিলে আমাকে মঞ্জুলিকার মতো দেখা যায়। তুষি ফিক করে হেসে দিল। ইলু পুনরায় চশমা ঠেসে পানির গ্লাসে চুমুক দিল। বই হাতে ঘরে চলে গেল। তুষি হাসতে হাসতে সামনে তাকাতেই দেখলো আম্মু জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। তুষি হাসি থামিয়ে প্লেট থেকে পাউরুটি একটু ছিঁড়ে মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, উফ আম্মু, তোমার হাতের রান্না কি আর বলবো। তোমার রান্না তোমার মতোই বেস্ট। তুমি তো বড় বড় শেফ হওয়ার যোগ্যতা রাখো। এত মজার পাউরুটি আমি কখনো খাইনি। এত টেস্ট লাগছে কেন। তুষির আম্মু গ্লাসে পানি ঢেলে তুষির সামনে দিয়ে বলল,
কারণ পাউরুটিটা সকালে ইলু দোকান থেকে কিনে নিয়ে এসেছে। তুষির মুখটা চুপসে গেল। আম্মুকে ফুলাতে গিয়ে ভুলেই গিয়েছিল সে এখন আসলে খাচ্ছেটা কি। পাউরুটি যে তার মা ঘরে বানাবে না বোঝা উচিত ছিল। তুষি বিনা বাক্যে বিরস মুখে রুটি চিবোতে লাগলো। মেয়েকে ঝিমিয়ে খেতে দেখে তুষির আম্মু ঝাড়ি মেরে বলল, এমনভাবে খাচ্ছিস কেন? তাড়াতাড়ি খা, দেরি হয়ে যাচ্ছে। তুষি ঘড়ির দিকে তাকালো। সবে 8টা বাজে, কলেজ হলো 10টায়। দেরি হয়ে যাচ্ছে এ কথার মানে কি? তুষি কপাল কুঁচকে মায়ের দিকে তাকিয়ে বলল, কলেজ তো যেতে দেরি আছে, এখনই তাড়া দিচ্ছ কেন আজব? কলেজে যাবি না তুই? আমার সাথে আরাফের বাসায় যাবে? তুষির বুকে ধক করে উঠল। আরাফের নামটা শুনেই গতকাল গাড়িতে যা হয়েছিল সব কিছু চোখের সামনে দৃশ্যমান হলো। তুষির গলা শুকিয়ে এলো। সে ওই বাসায় আর যাবে না, কখনোই যাবে না। আরাফের মুখোমুখি হবে না, কিছুতেই হবে না। তুষি গ্লাস থেকে পানি খেয়ে গলা ভেজালো। নিজেকে শান্ত করে বলল, আমি যাব না কোথাও, তুমি যাও। আম্মু যেন কথাটা শুনলেন না। গ্লাস প্লেট গুছিয়ে বললেন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আরাফের মা নিজে ডেকেছেন। শোন, ওই যে ফিরোজা রঙের গাউনটা আছে না, ওইটা পরিস, তোকে ভালো লাগে। খাওয়া শেষ করে রেডি হয়ে নে, আমিও যাই, গিয়ে রেডি হয়ে নে। তুষির চোখে মুখে ভয় আর লজ্জায় এসে হানা দিল, সাথে অভিমান এসে মন গহীনে অভিভূত হলো। তুষি আর ওর আম্মু বসে আছেন সোফায়। আরাফের মা চা নিয়ে এসে তুষির মায়ের হাতে দিলেন। অতঃপর তুষির হাতে চকলেট কেক দিয়ে হাসি মুখে বললেন, তোমার না পছন্দ অনেক, খেয়ে বলো কেমন হয়েছে। উৎফুল্ল হয়ে গেল তুষির মন। চকলেটে কেকে চামচ বসে ছোট্ট টুকরো করে মুখে নিল। আয়েশ করে বলল, কদম দোকানের কেকের মতো। তোমার তো কেকস অ্যান্ড কুকস এর ওনার হওয়া উচিত। আরাফের মা মনির হাসলেন। সোফায় বসে উদাস চোখে তাকালেন ডান দিকের আধখোলা ঘরের দিকে। বিরস মুখে বললেন, নিশাদ ও তোমার মতো কেক অনেক পছন্দ করতো, তবে ওর পছন্দ ছিল ভ্যানিলাটা। তুষি নির্লিমিক চোখে তাকায় নিশাতের ঘরের দিকে। নিশাতের জন্য মন খারাপ হলো। আজ ঘরটা নিজেরই ফাঁকা ফাঁকা লাগছে। না জানি এ বাড়িতে সবার কী অবস্থা। তুষি প্লেটে হাত থেকে নামিয়ে সেন্টার টেবিলে রাখে। আরাফের মায়ের দিকে তাকিয়ে প্রশ্নাত্মক কণ্ঠে জিজ্ঞেস করল, আন্টি, আমি কি নিশাতে করে যেতে পারি? আরাফের মা নির্দ্বিধায় সায় জানায়। তুষি পা বাড়ল নিশাতের ঘরে। তুষি আরাফের মায়ের চোখের আড়ালে যেতেই তিনি চায়ের কাপ তুলে দিলেন তুষির মায়ের দিকে। তপ্ত শ্বাস ফেলে বললেন, আপা তোমার সাথে কথা আছে, সেই জন্য ডাকা। তুষির মা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন। বলো আপা। আরাফের মা ইতস্তত করে বললেন, আসলে আপা একটা প্রস্তাব দিতে চাই। আরে বলো না, এত ইতস্তত করছো কেন? আরাফের মা একটানে শ্বাস নিয়ে বললেন, আমার ঘর খালি হয়ে গেছে, আমার ঘরটা এখন ফাঁকা ফাঁকা, আমার বুকটাও ফাঁকা হয়ে গেছে। তোমার কাছ থেকে তোমার মেয়েটাকে চাই আপা, তুষিকে চাই আমার আরাফের জন্য। তোমার তুষিকে দিবে? তুষি সন্তর্পণে দরজা খুলে ভিতরে গেল। ঘরে যেতে নিশাতের ঘ্রাণ পেল। চোখ বন্ধ করল। ঘ্রাণে মনে হচ্ছে তার প্রাণের সখী তার আশেপাশে আছে। চোখ মেলল তুষি। কই, নিশাতের ঘ্রাণ পেলেও তাকে কেন দেখছে না? বিষাদ ভরা তোর মনে বারান্দায় যায়। কত শত খুনসুটিতে মেতে থাকতো দুজন। হ্যাঁ, ঠিক এখানে দাঁড়িয়ে তো দুজন ঝগড়া করত, আবার ভাব হয়ে যেত। তিমিরাচ্ছন্ন নিপ্রহ পায়ে বারান্দা থেকে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। ঘাড় ঘুরিয়ে পেছন ফিরতে কারো প্রশস্ত বুকে তুষির মাথায় ধাক্কা লাগলো। তুষি অন্যমনস্ক থাকায় নিয়ন্ত্রণহীন হলো। কাত হয়ে পেছনে পড়তে নিতেই মাথার পেছনে এক হাত পড়ে যাওয়ার বাদ সাধল। তুষি ভয়ে নাক মুখ কুঁচকে ফেলেছে। পড়ে যে যায়নি সেটা বেশ বুঝতে পেরেছে। ফট করে চোখ হলো। আরাফের মোহমুগ্ধ চাহনিতে আটকে গেল তুষির কনিনিকা। আরাফের চাহনি দেখে তুষির মনে নাম না জানা ঝড় শুরু হলো। নাম না জানা অনুভূতি, অনুরক্তি, আসক্তি, অভিরতি এসে ছেয়ে গেল নিশাতের দেহের সর্বাঙ্গে। তবে তুষি চেহারায় এমন অভিব্যক্তি করল যেন সে আরাফকে দেখে বেশ বিরক্ত। সে আরাফের থেকে নিজেকে ছাড়িয়ে নিল, পাশ কাটিয়ে চলে যেতে নেয়। আরাফ তুষির বাহু ধরে নিজের সামনে পূর্ণশ্বর দাঁড় করিয়ে দেয়। তুষি মুখ ঘুরিয়ে রেখেছে। তুষির অভিমানী মুখশ্রী দেখে তপ্ত শ্বাস ফেলে।
মন্থর গতিতে তুষির কাজ ঘেঁষে দাঁড়ায়। কোম্পানিতে হতে থাকে তুষির হৃদগহ্বর। আরাফ মোলায়েম গলায় বলে, সরি। তুষির মুখ ফুটছে না। আরাফ তার অতি নিকট, শ্রবণ গচ্ছরে শুধু পৌঁছাচ্ছে আরাফের শ্বাস প্রশ্বাসের নিদান। তুষি মুখ নামিয়ে রেখেছে। আরাফ তুষির এত চুপ থাকা মেনে নিতে পারছে না। আরাফ তুষির নিকট ঘেঁষে দাঁড়ায়, মৃদু স্বরে বলল, আমার দিকে তাকাও তুষি। তুষি তাকাতে গিয়েও পারল না। উষ্ণ অতরস্ম মন তার মনগহিনী বিরাজ করছে। আরাফের ক্রোধ মাথা চাড়া দিল, হাত মুষ্টিমেয় করে নিজেকে নিয়ন্ত্রণ করল। সামান্য থমকে বলল, তাকাতে বলিনি তোমাকে? লুক অ্যাট মি। তুষি কেঁপে ওঠে। আরাফের দিকে তাকানোর বদলে মুখ আরও নামিয়ে চোখ বন্ধ করল। আরাফ ঠোঁট গোল করে শ্বাস ফেলল, হাত বাড়িয়ে তুষির গালে রাখল। তুষির নত মস্তিষ্ক উপরে তুলতেই দেখল পানিতে টইটুম্বুর জলে ভরপুর কনিনিকা টুপ করে গাল বেয়ে গড়িয়ে পড়ল। আরাফ মৃদু শ্বাস টানল, বুড়ো আঙুল দিয়ে মুছে দিল দু চোখের সেই জল। তুষির ক্রন্দনরত মুখশ্রী দেখে নিজের মনে লুকিয়ে রাখা আন্তরিক বাসনা, সুপ্ত ইচ্ছা দমিয়ে রাখতে পারছে না। আরাফ চোখ সরিয়ে গাল ছেড়ে দূরে সরে দাঁড়ালো। এই মুহূর্তে সে কালকের মতো কোনো ভুল করতে চায় না। আরাফ ছেড়ে দিতে তুষি চট করে আরাফের মুখপানে তাকালো। বিস্ময় দুমুখে হাত দিয়ে ফেলল। আরাফের মুখপানে কঠোর থেকে চোখ বেরিয়ে আসা চিত্তে তাকিয়ে রইল। আরাফ কি কিছুক্ষণ আগে তাকে সরি বলল? তুষি মুখ হা করে চট করে বলল, আপনি কি সরি বলেছেন? এইমাত্র বলেছেন সরি, আবার বলুন তো। আরাফ থতমত খেয়ে যায়। সে সরি বলে ফেলেছে তুষিকে। যে ছেলে এত সহজে সরি বলে না, নিজের ভুল হলে চুপ করে থাকে, তাও মুখ থেকে সরি উচ্চারণ করে না, সে ছেলে আজ আবেগ আপ্লুত হয়ে সরি বলে ফেলল। আরাফ নিজের মুখের ভাব স্বাভাবিক রেখে বলল, হোয়াট ননসেন্স! আমি সরি বলবো তা তোমাকে? ইম্পসিবল। তুষি নিজের কথায় অনড়। সে স্পষ্ট শুনেছে আরাফ তাকে সরি বলেছে। সে নিজেই আরাফের দিকে এক পা এগিয়ে গেল, সন্দেহে গলায় বলল, আমি শুনেছি আপনি সরি বলেছেন। বাহ, মিস্টার আরাফ মাহবুব সে কিনা তুষিকে সরি বলছে। গ্রেট। আরাফ চোখ রাঙিয়ে তাকালো তুষির দিকে। তোমার ননসেন্স কথা বন্ধ করো, স্টুপিড। তুষি যেন নিজের রূপে ফিরে গেল, ফটার ফটার করে বলল, আমায় চুপ করে থাকতে বললেই হলো। আমি এখন সবাইকে বলবো দ্য গ্রেট আরাফ মাহবুব তুষিকে সরি বলেছে। এটা তো আমি ছাপিয়ে দেবো, টিং টিং, গলিতে গলিতে মাইকিং করে বেড়াবো। ও ও, তবেই বুঝবেন একে একে সব কিছুর হিসাব নেব আমি। হ্যাঁ, আমাকে এখনো চেনেননি আপনি। তুষি বকবক করতে করতে আরাফকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তুষি তার ডান পা বাড়ানোর আগেই আরাফ তুষিকে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। আরাফের আকস্মিক কাণ্ডে হতবাক হলো তুষি। তুষি আরাফের চোখের দিকে তাকিয়ে দু হাতে খামছে ধরে আরাফের বুকে টি শার্ট। আরাফ এক ঘুরে চলে যায়, কোমরে চাপ প্রয়োগ করে, তাতে আরও ঘনিষ্ঠ হয়ে যায় দুজন। তুষি আরাফের টি শার্ট এমনভাবে খামছে ধরেছে যেন এখনই ছিঁড়ে ফেলবে। আরাফ এক মোহে আটকে গেল, হাতের উল্টো পিঠ ছুঁয়ে দিল তুষির গালে। তুষি আরাফের চোখের দিকে তাকিয়ে কেঁপে উঠল। আরাফ ধীর সুরে বলে উঠল, আমার অপ্রত্যাশিত ক্রোধ, অমর্ষ সব তোমাকে সহ্য করে নিতে হবে। পুরো আমাকেই তোমার সহ্য করে নিতে হবে। আরাফ থামল, খানিক পর আবার এক ঘোরে আটকে শুধালো, বিয়ে করবে আমায় মোহমায়া? শির দ্বারা বেয়ে তরল স্রোত বয়ে গেল। কিয়ৎকাল পার হয়ে গেল, হতবিহ্বল হয়ে গেল তুষি। এটা কোন আরাফ? তুষির শরীর ঠান্ডা হয়ে গেছে ইতোমধ্যে, থমকানো মুখশ্রী, শরীর লাগাতার কাঁপছে, হরতাল চলছে মনের ভেতর। আরাফের মুখ থেকে এইমাত্র সে কী শুনেছে বুঝতে পারছে না। আরাফ তাকে কি জিজ্ঞেস করল? তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? আর কি নামে ডেকেছে? মোহমায়া। তুষি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আরাফের দিকে। অ্যান্সার দিতে এত টাইম নিচ্ছ কেন? অত রোমান্টিকভাবে প্রপোজ করতে পারেনি। এসব ফালতু ব্যাপারে টাইম ওয়েস্ট করার মতো টাইমও নাই। বিয়ে করতে হবে তোমাকে। আহাব, বুঝতে পেরেছো? আরাফের গম্ভীর গলায় তুষির টনক নড়ে, নড়ে চড়ে আরাফের দিকে নিজেকে ছাড়িয়ে নিতে গেলে আরাফ নিজেই ছেড়ে দেয়। তুষি দু কদম পিছিয়ে গিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, বিয়ে করতে হবে মানে? আর এইভাবে বুঝি কেউ বিয়ের প্রস্তাব দেয়? তুষির মেজাজ বিগড়ে গেল।
বিয়ে করবে বললেই হলো নাকি? মামাবাড়ির আবদার। তুষি মুখ ঘুরিয়ে বলল। যদি এখন আমি বলি আপনার মতো খাম্বাকে আমি বিয়ে করব না তাহলে? আরব বেজায় খেপে গেল। চট করে তুষির হাত চেপে ধরল। ফুলকে উঠে বলল। চড়িয়ে একদম সোজা করে দেবো। লিসেন তুষি, বিয়ে তোমার আমাকেই করতে হবে। বেশি তারিং বারিং করছো তো মেরে ডাস্টবিনে ফেলে দেবো, গাধা একটা। তুষি হা হয়ে গেল। মেজাজ তারও সেই খারাপ হচ্ছে। তুষি আরবের থেকে নিজের হাত ছাড়ালো। সাহস সঞ্চয় করে ঝাড়ি মেরে বলল। আপনি আর পারেনি বা কি? খাম্বার মতো একটা শরীর, সেই শরীরের জোর দিয়ে শুধু কখন থাপ্পড় মারবেন, কখন ডাস্টবিনে ফেলে দিয়ে আসবেন, সেই চিন্তাই তো আপনার মাথায় ঘুরে। শয়তান লোক, অলওয়েজ আপনাকে শয়তান নাড়াচাড়া করে। বিয়ের আগেই এই অবস্থা, বিয়ের পর তো মেরেই ফেলবেন। ধরেন আমি আপনাকে একদিন কফি বানিয়ে দিলাম, কফিতে চিনি বেশি হলো, তারপর আপনি একটা থাপ্পড় লাগিয়ে বলবেন, স্টুপিড, তোমাকে কফি বানাতে বলেছি, মেরে একদম ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। আবার কিছুদিন পর আমি আপনাকে বললাম যে আমি প্রেগনেন্ট, আপনি বাবা হতে চলেছেন, তখন আপনি কানের নিচে একটা দিয়ে বলবেন, ফাজিল মেয়ে, তোমার প্রেগনেন্ট হতে বলেছি, এক থাপ্পড়ে সোজা ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। আরাফের রাগ হলো ভীষণ। তুষির বকবক সে বরাবরই শুনতে পারে না। সে তো নরম গলায় কথা বলছিল যাতে তুষির রাগ ভাঙে, কারণ তুষিকে এত নিশ্চুপ মানায় না। এখন তো মনে হচ্ছে চুপ করে থাকলেই ভালো হতো। আরাফ পুনর্বার পা ফিরে তুষির সন্নিকটে দাঁড়ালো। কণ্ঠে গাম্ভীর্যতা টেনে বলল। এত কথা তো শুনতে চাইনি। বলেছি বিয়ে করবে মানে বিয়ে করবে। তুষি মুখ বেঁকিয়ে দিয়েছে। সে ঠোঁট ফুলিয়ে বিড়বিড় করতে লাগলো। আরাফ লম্বা শ্বাস টেনে তুষির ডান হাত শক্ত করে চেপে ধরল। চোখ থেকে দৃঢ় ভাব সরিয়ে আবেগময় আঁখিতে তাকিয়ে ধীর গলায় বলল। বিয়েটা করে নাও শুধু, কথা দিচ্ছি মারবো না, বাট আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দাও। কালকের ওই ঘটনার পর আমি নিজের চোখে নিজে অপরাধী হয়ে গেছি। কালকের ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ছিল, ইচ্ছাকৃতভাবে না। তবে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্বিতীয়বার ঘটবে কিনা সে ব্যাপারে গ্যারান্টি দিতে পারবো না। তুষির বক্ষস্থল কেঁপে কেঁপে উঠছে। চোখ নামিয়ে তাকালো হাতের দিকে। আরাফের হাতটা শক্ত করে চেপে ধরে আছে। আরাফের চোখের দিকে তাকাতেই অপরিচিত ঠেকল সমস্ত কিছু। আরাফের চোখে সে তার জন্য রাগ বিরক্তি ছাড়া আর কিছুই দেখেনি। তবে আজ অন্য কিছু দেখেছে। তুষি ঋণী নিয়ে বলল। আমি তো অনেক বকবক করি, কখনো সিরিয়াসলি কিছু বলি না, তো যা মুখে আসে তাই বলে ফেলি। আর আপনি তো একদম উল্টো, চুপচাপ, গম্ভীর, গোমড়ামুখ, কেমন যেন হনুমান টাইপ, না মানে ওই আর কি, একটু অন্যরকম টাইপ। আপনি আর আমি কি? তুষির কথা শেষ হবার আগেই আরফ থামিয়ে দিল। তুষির থেকে মুখ ঘুরিয়ে ফ্যানের সুইচ টিপে দিল। টি শার্টের উপরের দুটো বোতাম খুলে বিছানায় হেলান দিয়ে আধশোয়া হয়ে বসলো। তারপর কপালে স্লাইড করতে করতে বলল। তোমার অপিনিয়ন শুনতে চাইনি, বিয়ে তুমি আমাকেই করবে। সো এত জ্ঞান না দিয়ে রুম থেকে বের হও। তোমার জন্য কালকে সারা রাত ঘুমোতে পারিনি, আমার ঘুম প্রয়োজন। গেট লস্ট। আরাফের কথা শ্রবণমন্ত্রীয় হতেই রাগে ফুঁসতে লাগলো তুষি। তুষির রাগকে গ্রাহ্য না করে আরাফ ব্যাপকভাবে ধমকে বলল। দাঁড়িয়ে আছো কেন? আমাকে যদি উঠিয়ে তোমাকে বের করতে হয় তাহলে বের করে একদম সোজা ডাস্টবিনে ফেলে আসবো। আরাফের এসব ফালতু ধমক শুনে তুষির শরীর জ্বলন শুরু হলো। সে ধপধপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। আরাফ তুষির যাওয়ার দিকে তাকিয়ে চোখে হাসলো। চোখ বন্ধ করলো অকপটে। শব্দহীন হেসে বিড়বিড় করল। মোহমায়ার রাগে লাল হয়ে যাওয়া মুখশ্রীর থেকে লজ্জায় লাল হয়ে যাওয়া আনন বেশি মানায়। ঘরময় পায়চারি করছে নিশাদ। পরনের ওড়না ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। হাত মুষ্টিমেয় করে বারবার এদিক সেদিক ঘুরছে। নিশাতের ভয়ে বুক দম দম করছে। তার এখন মাথায় ঘুরপাক খাচ্ছে একটা কথাই, পালাতে হবে তাকে। পাখিদের সোনার খাঁচায় আটকে রাখতেও তো ছাড়া পেতে চায়। উন্মুক্ত খোলা আকাশের বুকে ডানা ঝাপটে উড়ে বেড়াতে চায়। সেখানে নিঃস্বার্থ মানুষ। সে এই রঙিন বদ্ধশালা থেকে বের হতে চায়। হৃদ বাসায় নেই। সকালে ঘুম থেকে উঠে আর দেখেনি হৃদকে। নিশাত বেশ করে ঘুম থেকে উঠেছে। সারা ঘরে ঘুরে ঘুরে দেখেছে। যে ঘরে গতকাল ভাঙচুর করেছিল সেই ঘর পরিষ্কার এখন। নিশাত ধীর গতিতে ডাইনিং রুমে গিয়ে দেখে টেবিলে নাস্তার সব কিছু আছে। নিশাতের খিদে পেয়ে যায়। সে আর জল্পনা কল্পনা না করে খেয়ে নেয়। সকাল গড়িয়ে দুপুর হয়। হৃদের আশের নাম নেই। নিশাত হাঁটতে হাঁটতে থামে। ফোন বের করে ওমানের নাম্বারে ডায়াল করে।
ফোন কানে ধরতেই ওপাশ থেকে ফোন সুইচ অফ পায়। নিশাদ ভরাক্রান্ত মনে ফোন রেখে দেয়। নিশাদ ঘর থেকে বেরোয়, দরজার কাছে গিয়ে লক ঘোরাতেই বুঝতে পারে দরজা বাইরে থেকে লক। নিশাদ দরজার হাতলে জোরে পাড়ি মারে, ক্লান্ত দেহ নুয়ে পড়ে ফ্লোরে, কাঁদতে কাঁদতে বলে, এভাবে বন্দি না রেখে একেবারে মেরে ফেলুন রিত। জোর করে আটকে রেখে অন্য কারো থেকে ভালোবাসে ফেলো, আমার থেকে পাবেন না। নিশাদের কথার মাঝে লক খুলে গেল। নিশাদ মুখ উঁচু করল। রিত এসেছে, পরনে তার গেঞ্জি স্যুট। নিশাদকে ফ্লোরে পড়ে থাকতে দেখে মোটেও বিচলিত হলো না রিত। সে হয়তো এরকম কিছু দেখার জন্য প্রস্তুত ছিল। রিত দরজা ঠেলে বন্ধ করে দেয়। নরম পায়ে হেঁটে নিশাদের কাছে গিয়ে দাঁড়ায়, একটু ঝুঁকে কুলে তুলে নেয় নিশাদকে। নিশাদ তার মাথা হৃদের বুক থেকে একটু দূরত্বে সরিয়ে হৃদকে দেখছে। হৃদ শান্ত। হৃদ ধীর পায়ে ঘরে যেতে লাগলো। হৃদের চোখ জোড়ার দিকে তাকাতেই বুক ধরফর করে ওঠে নিশাদের। নিশাদ চোখ সরিয়ে নেয়। হৃদ ঘরে গিয়ে নিশাদকে বসিয়ে দেয় বিছানায়। নিজেও নিশাদের পাশে বসে। নিশাদ সরে যেতে চায়। হৃদ বাধা দিয়ে নিশাদকে একটানে নিজের কোলে বসিয়ে দেয়। নিশাদ নীরব নিশ্চল। হৃদ পকেট থেকে একটা প্যাকেট বের করে। নিশাদ চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে রেখেছে। হৃদ প্যাকেট থেকে একজোড়া কানের দুল বের করে, সন্তর্পণে পরিয়ে দেয় নিশাদের কানে। নিশাদ হৃদের ছোঁয়ায় কেঁপে ওঠে। কানে হাত দিয়ে বুঝতে পারে হৃদ কি পরিয়ে দিয়েছে। নিশাদ দাঁত কিরমির করে। হৃদ দোকানেই পরিয়ে দেয়। নিশাদ চোখ বন্ধ করে আছে। চোখ খুললেই হয়তো দেখত হৃদের চোখের আকুলতা ব্যাকুলতা। নেশা ধরা চোখে চেয়ে রইল হৃদ। কোমরে আলতো করে চেপে ধরে নিজের খুব কাছে টেনে নেয়। নিশাদের বন্ধ চোখে ঘনায়মান ভয়ের ছাপ স্পষ্ট হয়। ঝাঁঝালো গলায় বলল, অসভ্যতামি করবেন না রিত, ছাড়ুন আমাকে, আমার ব্যথা লাগছে। হৃদের নিশাদের কথায় কোনো হেলদোল নেই। সে নিশাদের চোখগুলো সরিয়ে আলতো ঘাড় চেপে ধরল। নিশাদ চমকে যায়, চিল্লিয়ে ওঠে, রিত প্লিজ, দোহাই লাগে ছাড়ুন, আমার খুব কষ্ট হচ্ছে। নিশাদ আর কথা বলতে পারল না। পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। হৃদ নিশাদের পুরো গলা জুড়ে শীতল স্পর্শে ভরিয়ে দিল। নিশাদের অন্তরে যেন বিদ্যুতের মতো থেকে থেকে ছিরিক দিয়ে ওঠে। একটি অবক্ত ভীতিও ঘনিয়ে আসে মনে। নিশাদ দু হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে দ্বিগুণ লেপ্টে মিশিয়ে নেয় হৃদ। নিশাদ সহ্য করতে পারছে না। লোকটা এত যন্ত্রণা কেন দেয় তাকে? নিশাদ এক হাতে হৃদের পিঠ আঁকড়ে ধরে আরেক হাতে হৃদের মাথার চুল খামচে ধরে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। হৃদের উন্মাদনা ক্রমাগত বেড়েই যাচ্ছে। হৃদ গলা থেকে আরেকটু নিচে ঠোঁট ছোঁয়াতে ডুকরে কেঁদে উঠল নিশাদ। হৃদ গলা থেকে ঠোঁট সরিয়ে নিশাদের দিকে তাকালো। নিশাদের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। হৃদ তপ্ত শ্বাস ফেলে নিশাদের কোমর থেকে হাত সরিয়ে নেয়। নিশাদ নড়েও না, সেভাবেই হৃদের কোলের ওপর বসে থাকে। নিশাদের সর্বশক্তি যেন শুষে নিয়েছে হৃদ। হৃদ নিশাদের গালে এক হাত রেখে নিজের দিকে ঘোরালো। নিশাদের মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নিশাদের ক্রন্দনের অনুভূতি ক্রম যেন আরও প্রগাঢ় হলো। হৃদ নিশাদের মাথায় হাত রেখে মেঘমেদুর কণ্ঠে বলল, কাঁদবে না নিশাত, আগেও বারণ করেছি, কেন বুঝো না? তুমি কাঁদলে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। ভালোবাসি সম্পূর্ণাঙ্গিনী, অনেক ভালোবাসি। স্নিগ্ধ শীতল কণ্ঠে নিশাদ পুনরায় কেঁদে ওঠে। হৃদের মেজাজ খারাপ হয়ে যায়। একটানে বুক থেকে উঠিয়ে ধমকে ওঠে, আমাকে হাত উঠাতে বাধ্য করো না। নিজের আত্মজার গায়ে তুলে নিজেই নিঃশেষ হতে চাই না। আর একবার কান্নার আওয়াজে কানে এলে খারাপ হয়ে যাবে। নিশাদ কান্না আটকালো। হৃদ নিশাদকে কোল থেকে নামিয়ে দেয়। নিশাদ গুটিসুটি ফিরে বসে পড়ে। হৃদ নিশাদের দিকে এক পলক তাকিয়ে কাভার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। নিশাদের বিষণ্ণ আর বেদনার্থ মন মুহূর্তেই অশান্ত হয়ে গেল। সে আর নিতে পারছে না, সহ্য করতে পারছে না। নিশাদ চোখ ঘুরিয়ে সারা ঘরের নজর বুলিয়ে নেয়। পাশে টেবিলের উপর ব্লেড দেখতে পায়। নিশাদ ব্লেডের দিকে তাকিয়ে থাকে নিষ্পলক। চোখের পানি দুহাত দিয়ে মুছে ফেলল। বিছানা ছেড়ে এগিয়ে যায় টেবিলের দিকে। কোম্পানিত হাতে তুলে নেয় ব্লেড। সে মুক্তি চায়। এই লোকের সাথে থাকতে চায় না সে, কিছুতেই চায় না। দম বন্ধ লাগে। তিলে তিলে মরা থেকে একেবারে মরে যাওয়া শ্রেয়। নিশাদ চোখ বুজে জোরে শ্বাস নেয়। নিজের মা, বাবা, ভাই অ্যান্ড অ্যান্ডিয়াসপি আর তুষির চেহারাটা মনে করে নেয় শেষবারের মতো। নিশাদ ব্লেড হাতের কাছে নিয়ে যায়।
ঠোঁট কামড়ে চোখ খিচে এক টান দিতে নেয়। তার আগেই হৃদ এসে ব্লেডটা হাত থেকে টেনে নেয়। নিশাদ হকচকিয়ে যায়। হৃদ ব্লেডটা নিচে ফেলে নিশাদকে ঘুরিয়ে ঠাটিয়ে এক চড় বসিয়ে দেয়। নিশাদ ছিটকে পড়ে বিছানায়। হৃদের জল শক্ত হয়ে আসে। দুনিয়া ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। হৃদ এগিয়ে এসে নিশাদকে টেনে তোলে। নিশাদ ভয়ে কেঁদে দিয়েছে। হৃদ নিশাদের বাহু ধরে নিজের কাছে এনে ক্রোধান্বিত গলায় বলল, কি করছিলি তুই? বারণ করেছিলাম এরকম করতে। বল, এখন মুখে কথা নেই কেন? ক্রোধে নিশাদের বাহু এত জোরে খামচে ধরেছে যে ব্যথায় কুকিয়ে ওঠে নিশাদ। হৃদ পাত্তা না দিয়ে পুনরায় গর্জে ওঠে। খুব শখ না তোর মরার? মরতে চাস? তাহলে তোর ইচ্ছা আমি পূরণ করে দিচ্ছি। তোকে কষ্ট করতে হবে না। নিশাদ কিছু বলবার আগেই হৃদ নিশাদের হাত ধরে বাইরে নিয়ে গেল। ফ্ল্যাটের মেন দরজা খুলে টেনে হিস্ট্রি উপরে নিয়ে যেতে থাকে। নিশাদ টু শব্দ অবধি করতে পারছে না। শরীর অনবরত কাঁপছে তার। হৃদ 4 তলা থেকে সিঁড়ি বেয়ে নিশাদকে নিয়ে ছাদে চলে গেল। চোখে তীব্র আলো লাগায় নিশাদ তাকিয়ে থাকার শক্তি অবধি হারিয়ে ফেলছে। হৃদ নিশাদকে টেনে ছাদের একদম শেষ মাথায় নিয়ে যায়। নিশাদের কোমর চেপে রেলিংয়ের ওপর বসিয়ে দেয়। নিশাদের দুনিয়া ঘুরে এলো। ক্রাশ ভয় আর আতঙ্ক গ্রাস করলো তাকে। নিশাদের রেলিংয়ের থেকে আলগা করে ধরল হৃদ। দুহাত কোমর জড়িয়ে ঝংকার দিয়ে উঠল। মরতে চাস তাই না? তবে তোর ইচ্ছা পূরণ হোক। হৃদ নিশাদের কোমর থেকে হাত আলগা করতেই নিশাদ গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। ফেলবেন না হৃদ, প্লিজ ফেলবেন না। আমি মরতে চাই না, আমি মরতে চাই না। প্লিজ আমাকে ফেলে দেবেন না, শেষ হয়ে যাব। প্লিজ হৃদ। নিশাদের কথা শেষ হতেই হৃদ একটানে কোমর চেপে নিশাদকে নিচে নামিয়ে দিল। নিশাদ দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ল। হৃদ হাত বাড়িয়ে নিশাদকে টেনে নেওয়ার আগে নিজে শক্ত করে জড়িয়ে ধরল হৃদকে। হৃদ থমকে গিয়ে দাঁড়িয়ে পড়ল। নিশাদ পিঠ খামছে ধরেছে হৃদের। এই তো কিছুক্ষণ আগেও সে মেট্রোকে খুব কাছ থেকেই যেন অনুভব করতে পারছিল। কি ভয়ানক সেই অনুভূতি! হৃদের বুকে মাথা রেখে হৃদের হার্টবিট শুনতে লাগলো। নিশাদ সর্বশক্তি দিয়ে খামছে ধরে আছে হৃদকে। হৃদ বিস্ময়ে নির্বাক হয়ে গেছে। তার প্রেয়সী তাকে প্রথমবার নিজ থেকে ছুঁয়েছে। সে 3 বছর আগে থেকে সে তার সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছে। তবে ফিরতি হিসেবে তার থেকে শুধু ভয়, ঘৃণা এগুলোই পেয়েছে। হৃদ নিশাদকে নিজে থেকে সরাতে গেলেই প্রচণ্ডভাবে আশ্রে পড়ল হৃদের বুকে। হৃদ চমকে গেল। নিশাতের নিভু নিষ্প্রাণ চোখের দিকে তাকাতেই কর্ণগোচর হলো নিশাতের ভয়ার্থক কণ্ঠ। ভয়ঙ্কর প্রেমিক আপনি হৃদ, ভয়ঙ্কর। রুমে টিম টিম করে আলো জ্বলছে। রাত 10টা বাজে। বেডে বালিশ চাদর এলোমেলো হয়ে পড়ে আছে। ইলু বিছানার এক করে পা বসিয়ে বিড়বিড় করে পড়ছে। তুষি মাথা চুলকাচ্ছে আর এদিক ওদিক ঘুরছে। ইলু চোরা চোখে একবার তুষিকে দেখে পড়ায় মনোনিবেশ করছে। ইলু বিছানা থেকে নেমে বই নিয়ে ওয়াশরুমে যেতে নেয়। তুষি সেটা দেখে ভ্রু কুঁচকে বলে, ইলুপু কই যাস? ইলু একটু থেমে তুষির ন্যায় ভ্রু কুঁচকে বলে, ওয়াশরুমে। তো বই হাতে কেন? ইলু হাতের বইটার দিকে তাকিয়ে অভিজ্ঞ গলায় বলল, ওয়াশরুম থেকে বের হতে দেরি লাগবে? এতক্ষণ কি আমি অকারণে বসে থাকবো? একটা কোনো কাজ তো করা লাগবে। তুষি মুখ ভেঙচি দিয়ে বলে, তো একটা বিশেষ কাজ তো করছই, প্রাকৃতিক কাজ সম্পন্ন করবে। এটাও তো একটা বিশাল অংশের কাজ, তাই না? ইলু তুষির কথায় নাক ফোলালো। বই নিয়ে ওয়াশরুমে যেতে নিতেই আবার ফিরে এসে মোবাইল আর ইয়ারফোনটা নিয়ে আবারও দরজার দিকে পা বাড়ালো। তুষি এবার চোখ বড় করে তাকিয়ে বলে, এগুলো নিয়ে আবার কি করবি? ইলু যেতে গিয়ে পুনরায় থেমে বিরক্ত হয়ে বলল, যদি পড়তে পড়তে কারেন্ট চলে যায় তখন লাইট জ্বালিয়ে পড়তে পারবো। আর ইয়ারফোন নিচ্ছি, বিরক্ত হলে একটু গান শুনবো, সিম্পল। তুষি মুখ লটকিয়ে বিছানা থেকে চাদর নিয়ে ইলুর দিকে দিয়ে বলল, খেতা বালিশও নিয়ে যা, পড়তে পড়তে যদি ঘুম আসে আবার। ইলু চশমা ঠিক করে ওয়াশরুমে ঢুকে তুষির দিকে তাকিয়ে বলল, নো নিড। বলে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। তুষি চাদর ফেলে পুনরায় চিন্তায় মগ্ন হলো। আজ আরাফের করা আচরণগুলো মনে পড়তে মাথা ঘোরাচ্ছে। আরাফের এমন বিরল আচরণ সে দেখবে আশা করেনি। বুঝলাম না, এই খাম্বা আমার বিয়ে করতে কেন চাইছে? আর তখন কি যেন বললো? গতকালের ঘটনা ইচ্ছাকৃত না, অনাকাঙ্ক্ষিত ঘটনা।
শালা বলদ পাইছিস তুই আমায়? ইচ্ছাকৃত না হলে চুমু দিতে গেলি কেন? আবার কি বলেছে জানো? এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটবে কিনা সেই ব্যাপারে গ্যারান্টি দিতে পারবে না। তোর গ্যারান্টির খেতায় আগুন। আরেকবার এমন কিছু কর, একদম মেরে হাত ভেঙে দিব, খাম্বা একটা কোথাকার। তুষি বিড়বিড় করতে থাকে। তুষির মা সেই সময়ে ঘরে এসে পড়ে। তুষি হাঁটা থামিয়ে মায়ের দিকে তাকায়। তুষির মা কানে ফোন ধরে কথা বলতে বলতে ঘরে এলো। হ্যাঁ হ্যাঁ, আপনারা কথা বলেন, ডেট ফিক্স করে জানান, আমরা ব্যবস্থা করব। হ্যাঁ, আমার ভাই তো এখানে আছে, সমস্যা হবে না। আপনারা ডেট জানান শুধু। আচ্ছা, রাখছি। আসসালামু আলাইকুম। তুষির মা ফোন রেখে তুষির দিকে তাকালো। তুষি ভ্রু কুঁচকে মায়ের পাশে এসে বসে। বাবার সাথে কথা বলছিলে? কি বললো? এবার কি দেশে আসবে না? আর কিসের ডেট ফিক্স করার কথা বলছিলা? তুষির মা মেয়ের দিকে তাকিয়ে উৎসুক গলায় বলে, সেই ব্যাপারে কথা বলতেই এসেছি। তুষি, তোর আন্টি আছে না, আরাফের মা, আজকে যে ওদের বাসায় গেলাম তখন বিয়ের প্রস্তাব দিল, আরাফের জন্য তোকে চাইলো। সেই ব্যাপারে তোর বাবার সাথে কথা বলছিলাম। তুষি হা হয়ে গেল। 2-3 বার পলক ফেলে বলল, আম্মু, তোমরা কিসের ডেট ফিক্স করতে চাইছো? বিয়ের প্রস্তাব দিল আর তুমি সোজা বাবাকে বলে দিলা ডেট ফিক্স করতে? তো আরাফ ভালো ছেলে, তাছাড়া আমরা দুই পরিবারের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, সম্পর্কটাকে আর একটু এগিয়ে নিব। তো তোর বাবাকে বলবো না? তোর বাবাও রাজি। এখন আরাফের বাবার সাথে কথা বলে শুধু তারিখ জানাবে, ব্যাস। তুষি দ্রুত ঠোঁট উল্টালো। মায়ের দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, আমাকে তো একটাবার জিজ্ঞেস করবে আম্মু, আমি ওই খাম্বাকে বিয়ে করতে চাই কিনা, এটা জানবে না? তুষির মা চলে গেলেন। তুষি ব্যঙ্গ করে বলল, আসছে আপনি করে বলবো, ঠেলায় পড়ে বিয়েটা তো মনে হয় হয়েই যাবে। এরপর তো সব তামা তামা করে ফেলবো, খাম্বা একটা। তুষি ওয়াশরুমের দিকে তাকালো। এখনো ইলো বের হয়নি। তুষি সেদিকে মাথা না ঘামিয়ে বিছানার চাদর ঠিক করে শুয়ে পড়ল। তুষি বিছানা গুছিয়ে রাখছে। ইলু পড়ার টেবিলে বসে আপেল খাচ্ছে আর পড়ছে। তুষির মা এসেই তুষির হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বললেন, এই নে, এটাতে একটা শাড়ি আছে, পরে নে। আজকে আরাফের বাসায় যাব কথা বলতে, ওইখানে তোর বাবা আর আরাফের বাবা ভিডিও কলে পাক্কা কথা সেরে নিবে। তারপর ইলুর দিকে তাকিয়ে যেতে যেতে বললেন, ইলু মায়ের কথা মতো উঠে পড়ল। কাভার থেকে একটা কুর্তি আর কালো প্লাজো নিয়ে ওয়াশরুমে চলে গেল। তুষি এখনও ভ্যাবলার মতো হাতে প্যাকেট ধরে দাঁড়িয়ে আছে। তুষি প্যাকেট থেকে শাড়ি বের করলো, মিষ্টি রঙের সিল্কের শাড়ি। তুষি শাড়ি দেখেই বিরক্ত হলো। বিরস মুখে বলল, শাড়ি পরে কিভাবে কি বুঝটা খেতে খেতে তো মরে যাবো, ধুর। অতঃপর তুষি বিরক্ত হয়ে রেডি হলো। তবে তার সাজের মাঝে বিরক্ততার কোনো ছোঁয়া ছিল না। তুষির চুলগুলো ছেড়ে দেওয়া, সামনের ছোট ছোট চুলগুলো মৃদু হাওয়ায় কপালে এসে পড়ছে। হাতে মিষ্টি রঙের মেটাল চুড়ি, চিকন গোলাপি ঠোঁটে মিষ্টি রঙের লিপস্টিক। মন দিয়ে সাজলো সে। সবশেষে আয়নায় নিজেকে দেখে কেমন যেন করে উঠল তার। এইভাবে তাকে আজ আরাফের সামনে যেতে হবে ভাবতেই অজানা শিহরণ বয়ে গেল তুষির অন্তঃস্থলে। সদর দরজায় কলিং বেল বেজে উঠতেই আরাফের মা হাতের কাজ ফেলে দ্রুত পায়ে দরজা খুলে নিলেন। হাসি মুখে তুষি, তুষির মা আর ইলুকে ঘরে নিয়ে এলেন। তুষির দিকে তাকাতেই ভালো লাগা এসে বিস্তার করল হৃদয় জুড়ে। তুষির মাথায় আদরে হাত রাখলেন তুষি। চকিতে তার দিকে তাকায়। তাকে দেখে মৃদু হাসে তুষি। আরাফের মা পরম মমতায় তুষির মাথায় হাত বুলিয়ে বলে, সুন্দর লাগছে তোমাকে অনেক। শাড়ি পরেছো তাই বড় বড় লাগছে তোমাকে। একদম বউ বউ লাগছে এই বাড়ির। তুষির লজ্জা পেল। কেন জানি আজ সে চঞ্চলতার সাথে কিছু করতে পারছে না। বারবার লজ্জা পেয়ে যাচ্ছে। তুষি তাও নিজের লজ্জা প্রকাশ না করে একটু কাঁদো কাঁদো হয়ে বলল, কিন্তু আন্টি, আমি শাড়ি পরে হাঁটতে অবধি পারছি না। আম্মুকে বললাম যে অন্য কিছু পরি, তাও জোর করে এটা পরিয়ে দিল। অতিরিক্ত স্নেহশীল চোখে তুষির দিকে তাকিয়ে বললেন, তোমার আম্মুর কোনো দোষ নেই। আমিই বলেছিলাম যাতে তোমাকে শাড়ি পরতে বলে। আচ্ছা, সমস্যা হলে নিশাতের ঘরে যাও, ওখানে গিয়ে নিশাতের জামা পরে নাও। তুষি আরাফের মায়ের কথায় হ্যাঁ না কিছুই বলল না। আরাফের মা অন্য কাজে চলে যান।
তুষি কিছু সময় বসে বসে ভাবে যে সে শাড়ি চেঞ্জ করবে কিনা। পরক্ষণে ভাবে চেঞ্জ করবে না, কিন্তু শাড়িটা ঠিক করা দরকার। মনে হচ্ছে এখনই শাড়ি খুলে যাবে। তুষি অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়ল। সবার দিকে এক পলক তাকিয়ে নিশাতের ঘরের দিকে পা বাড়ালো। নিশাতের ঘরে যেতে আরাফের ঘর ক্রস করতে হয়। তুষি আরাফের ঘরের দিকে তাকিয়ে থেমে গেল। পর মুহূর্তে নিজেকে ঠিক করে সামনে পা বাড়াতেই বাধা দিল অবাধ্য মন। তুষি নিজের মনকে গালি দিয়ে পা বাড়ালো আরাফের ঘরের দিকে। পা টিপে টিপে দুরু দুরু বুকে আরাফের ঘরের ভেড়ানো দরজা মেলে দিল। ঘোর অন্ধকারে মেতে আছে ঘরময়। তুষির বুক ধুকপুক করছে। দরজার পাশের পর্দাগুলো সরিয়ে ঘরে প্রবেশ করল। ভীতি শঙ্কায় ততস্থ হয়ে ধীর পায়ে হেঁটে হেঁটে একদম বিছানার পাশে এসে দাঁড়ালো। ঘাড়ে উষ্ণ শ্বাস প্রশ্বাসের আনাগোনা টের পেল তুষি। শরীরের প্রতিটি পশম দাঁড়িয়ে গেল তার। ক্রমাগত শ্বাস ভারী হতে লাগলো। বেহায়া নির্লজ্জ মনের প্রশ্রয় দেওয়া যে ঢের অপরাধ হয়েছে সেটা বুঝতে পারল তুষি। হাঁসফাঁস করতে লাগলো। চোর ধরা পড়ে গেলে যেমন মুখ হয় তেমন মুখ করে পেছনে ঘুরে কিছু বলার জন্য উদ্যত হতেই পেছনে দাঁড়ানো ব্যক্তিটির সাথে ধাক্কা খেয়ে পরিচিতি নীতি আরাফ তার বলিষ্ঠ হাতে কোমর আটকে নেয় তুষির। তুষি হাত দিয়ে খামচে ধরে আরাফের পাঞ্জাবের কলার। তুষি ভয়ে সরে যেতে নিলে কোমরে আলতো চাপ দিয়ে নিজের অতি সন্নিকটে এনে দাঁড় করায়। তুষি ভয়ার্ত মুখশ্রীতে চোখ বোলালো আরাফ। তুষির গোলাপি ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে। কাজল রাঙানো চোখে ভয় আর সংকট স্পষ্ট। তুষি আরাফের দিকে তাকিয়ে পলক ফেলতে ভুলে গেল। আরাফের ঘুমো ঘুমো চেহারা এত কাছ থেকে দেখে হৃৎপিণ্ডে ঝড় বয়ে গেল। আরাফ শুষ্ক দৃষ্টি নিক্ষেপ করল। তুষির ঠোঁট জোড়ার পানে কোমর থেকে এক হাত উঠিয়ে বৃদ্ধা আঙুল দিয়ে তুষির কম্পিত ঠোঁট জোড়া মুছে দিল। তুষির চোখ বন্ধ করে জোর খাটিয়ে আঁকড়ে ধরল আরাফের কলার। আরাফ তুষির ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে বেসামাল হয়ে যাচ্ছে। দ্রুত ঠোঁট থেকে হাত সরিয়ে তুষিকে আরও কাছে টেনে নিল। ঠোঁট জোড়া কানের কাছে নিয়ে মোলায়েম কণ্ঠে বলে উঠল, মোহমায়ার এই রূপ আমি দেখেছি, আর যাতে কেউ না দেখে। কাঁপছো কেন? আরাফের মিহি কণ্ঠ শ্রবণ হলেও তাতে বিন্দুমাত্র হেলদোল নেই তুষির। সে কাঁপতে ব্যস্ত। আরাফের নীল পাঞ্জাবির কিছু অংশ হাতের মুঠোয় চেপে ধরে এখনও কেঁপে যাচ্ছে। আরাফ স্মিত হাসল। আরাফের সেই স্নিগ্ধ সম্মোহিত হাসিতে বক্ষ পিঞ্জরে কালবৈশাখীর ন্যায় প্রবল ঝড় শুরু হলো। তুষির ভেতর সব এলোমেলো লাগছে। আগে এমন হয়নি, কখনোই হয়নি। আগে তো আরাফের এত কাছাকাছিও যায়নি। তাহলে তার সর্বাঙ্গ এলোমেলো হয়ে যাওয়ার পেছনের কারণ আরাফের সান্নিধ্য। আরাফ কপাল কুঁচকে তাকালো তুষির দিকে। তুষির কোনো পরিবর্তন নেই, আগের মতোই আছে। আরাফ কপালের ভাঁজ শুরু করে তুষির হাতের দিকে তাকালো, যেটা বর্তমানে আরাফের পাঞ্জাবির কলারে বিদ্যমান। আরাফ আলতো হাতে স্পর্শ করলো তুষির হাত। তুষি পুনরায় কেঁপে উঠল। আরাফ তীক্ষ্ণ চোখে তাকালো তুষির দিকে, গম্ভীর গলায় প্রশ্ন করল, মৃগী রোগীদের মতো কাঁপছো কেন? স্ট্রেঞ্জ। তুষি চেয়েও নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। তার মনের উত্থাল পাতাল ঢেউ সৃষ্টিকারী নিজে জিজ্ঞেস করছে তার কাঁপাকাঁপির কারণ। আরাফ তুষির দিকে তাকিয়ে কোমর থেকে হাত সরিয়ে ফেলল। তুষির হাত জোড়ার দিকে তাকিয়ে বলল, কলার ছাড়ো। তুষি ফট করে ছেড়ে দিল কলার। দুকদম পেছনে চলে গেল। আরাফ কলার নেড়ে চেড়ে ঠিক করে নিল। তুষি নতমুখে ফ্লোরে তাকিয়ে আছে। আরাফ সরু চোখে তুষির দিকে তাকিয়ে থেকে কলার ঠিক করল। অতঃপর পাঞ্জাবির হাতা গুটিয়ে কর্মী পর্যন্ত নিয়ে এলো। তুষিকে উপর নিচ ভালোভাবে পর্যবেক্ষণ করল। বাঁকা হেসে তুষির দিকে তাকালো। গমগমে গলায় বলল, বিয়ে নাকি করবে না? এত সাজের কারণ? তুষি ফ্যাল করে তাকালো। আরাফের ঠোঁটের বাঁকা হাসি বলে দিচ্ছে যে এই হাসি শুধু হাসি না, এটাও উপহাসমূলক হাসি। তুষি নিজের ফর্মে ধপ করে ফাল মেরে চলে এলো। তেতে উঠে বলল, বিয়ে করব কে বলেছে? আমি বিয়ে করব, তাও আপনাকে? ইম্পসিবল। আর রইল সাজের কথা, সে তো জোর করে আম্মু এসব করেছে, না হলে বিয়ে হবে সেই খুশিতে মাঞ্জা মারার মেয়ে তো আর আমি না। আরাফ এক ভ্রু উঁচিয়ে তাকালো। ঠোঁটের বাঁকা হাসি প্রগাঢ় করে বলল, তোমাকে জোর করলো আর তুমি শুনে নিলে? এত বাধ্য মেয়ে তো তুমি নাও। তুষি বিপাকে পড়ে এদিক সেদিক তাকালো। দমে যাওয়া ভাব চেহারায় না এনে হিসিয়ে বলল, আমি মোটেও বিয়ে করতে চাই না আপনাকে।
তবে আই রেসপেক্ট এভরিওয়ান। আরাফ ভ্রু কুচকে তাকালো তুষির দিকে, বলল, ইংরেজি ঠিক করে বলো, ইডিয়েট। আর আমি যেন তোমাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে গিয়েছি। নেহাতি সেদিন একটা ভুল করে ফেলেছি। শেষের কথাটা তুষির পুরোপুরি শুনল না, তাই চোখ ছোট ছোট করে আরাফের দিকে এক পা এগিয়ে গিয়ে বলল, মদের সাথে গাঞ্জা মিশিয়ে খেয়েছেন নাকি? এমন ফুসফাস করে কি বলছেন আপনি? যা বলার ক্লিয়ারলি বলুন। এই যে আমার মতো। ঠাটি এক চড় লাগাবো, বেয়াদব মেয়ে। এই যাও তো, আমার সামনে থেকে যাও। তোমার এইসব লেম কথা শুনলে ঠাটিয়ে এক চড় লাগাতে ইচ্ছে করে। গেট লস্ট। তুষিও আরাফের সমপরিমাণ ক্ষেপে উঠে বলল, আপনি গেট লস্ট। আর আমার লেম কথা শুনতে ইচ্ছে না করলে যান বাইরে গিয়ে বলুন বিয়ে করবেন না আমায়। তাহলে তো আর আমার লেম কথা শুনতে হয় না। আচ্ছা থাকুন, আমি গিয়ে বলছি যে আরাফ মাহবুব তুষিকে বিয়ে করবে না। তুষি দরজার দিকে পা বাড়ানোর আগে আরাফ তুষির আঁচল টেনে ধরল। তুষি চমকে কাঁধের কাছে শাড়ি ধরে পেছনে ফেল। আরাফ চোয়াল শক্ত করে বলল, জাস্ট মুখ থেকে উচ্চারিত হোক একবার যে বিয়ে করবে না, দেন আমি তোমার কি করব নিজেও জানি না। তুষি ঢোক গিলে কাঁধের শাড়ি চেপে ধরে অন্যদিকে তাকালো, নিচু কণ্ঠে বলল, আঁচলটা ছাড়ুন। এভাবে ধরে রেখেছেন কেন? আরাফ ফট করে তুষির আঁচল ছেড়ে দিল। তুষি সেকেন্ড ও ব্যয় না করে দৌড়ে ঘর থেকে চলে গেল। আরাফ তুষি যাওয়ার দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলে উঠল, গাধা একটা। ভিডিও কলে পাকা কথা শেষ হলো। এই মাসে শেষ শুক্রবারে বিয়ের দিন ঠিক হলো। আরাফের মা আর তুষির মা বেশ খুশি মনে কথা বলছে। মাঝে প্লেটে রাখা বিস্কুটের ছোট ছোট কামড় বসিয়ে চায়ের টান দিচ্ছে। ইলু মনোযোগ দিয়ে তুষিকে দেখছে। তুষি হাঁটু গুটিয়ে সোফায় বসে আছে, মুখটা পাখা পাঁচের মতো করে রেখেছে। ইলু একটু সেটে বসলো তুষির সাথে। তুষি মনমরা হয়ে ইলুর দিকে এক পলক তাকিয়ে আবারও অন্যদিকে তাকালো। তুষির কাঁধে মৃদু থাপ্পড় দিয়ে ইলু বলল, আরাপের মাঝে তো কোনো ক্ষতি নেই, ছেলে তো একদম সোনার টুকরা, চাঁদের টুকরা। তুষি বিরক্ত নিয়ে বলল, তো তুই করে নে বিয়ে আরাফ ভাইকে, তখন বুঝবি এই সোনার টুকরা চাঁদের টুকরা ছেলে তোর পড়ুয়া জীবনকে কিভাবে টুকরা টুকরা করে দেয়। চর থাপ্পড় খেতে খেতেই পড়ার নাম ভুলিয়ে দেবে সে। ইলু চোখ গরম করে তাকিয়ে বলল, নাউজবিল্লাহ তুষি, এসব কি কথা? আরাপের সাথে আমি? ছি 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 ছি। এখন ছি কেন? আমার বেলায় তো চাঁদের টুকরা, আর তোর বেলায় ছি না। ইলু চশমার ওপর নিচ করে সরু চোখে তুষির দিকে তাকিয়ে বলল। তুই বিয়ে করতে চাস না? তুষি থতমত খেয়ে আমতা আমতা করে বলল, সেটা বড় কথা না, বড় কথা হলো বিয়ে মনের মানুষকে করা উচিত, না হলে জীবনটাই বৃথা। ইলু চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তোর মনের মানুষ আছে, হাই আল্লাহ। আরাপ জানলে তোর গাল আর গাল থাকবে না। তা কে সেই অধম যে তোর মনের মানুষ হওয়ার যোগ্যতা রাখে? তুষি সামনের চোখগুলো ভাব নিয়ে সরিয়ে দিল, হাতে চুটকি মেরে বলল, রণবীর সিং। ইলু ব্যাপকভাবে শ্বাস ফেলল। দু একবার তুষির দিকে চোখ পাকিয়ে সরে বসল। তুষিও বসে বসে তার অন্ধকার ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলো। তুষির হঠাৎ একটা কথা মনে পড়তে সোজা হয়ে বসল, নিজেকে পরিপাটি করে আরাফের মায়ের দিকে তাকিয়ে উৎসুক কণ্ঠে বলল, আন্টি নিশু আসবে না? আমার বিয়ে তো নিশাদ থাকবে না, এটা তো অসম্ভব। প্লিজ আন্টি নিশাদকে আনুন না। আরাফের মা দীর্ঘশ্বাস ফেলে নিচু মুখে বসে রইলেন। সত্যি এমন একটা খুশির সময় নিশাদ তাদের পাশে থাকবে না, এটা অসম্ভব। তিনি মেকি হেসে তুষির জিজ্ঞাসু মুখের দিকে তাকিয়ে বললেন, আমি আরাফকে বলবো যাতে রিতকে বলে নিশাদকে সাথে করে নিয়ে আসতে। আরাফ তো এখনও বাইরে গিয়েছে, রাতে বাসায় আসুক তখন বলবো। তুষি খুশি হতে পারল না। রিত আদৌ নিশাদকে নিয়ে এখানে আসবে কিনা সে ব্যাপারে বেশ সন্দিহান তুষি, তাই পুনরায় মন খারাপ করে বসে রইল। শরতের মাঝামাঝি সময়েও আকাশের বুক কালো করে ঝুম বৃষ্টি নামে, তার দৃঢ় প্রমাণ আজকের আকাশ। রাতের নিকষ আধারে কালো মেঘের ঘন ঘাটা, মেঘদের আড়ালে শুভ্র চাঁদ যেন লুকোচুরি খেলায় বেশ মেতে উঠেছে। ঝুম বৃষ্টির ঝিরে ঝিরে শব্দে তরঙ্গের ন্যায় ধরণীতে বেজে উঠছে। টুপটাপ বৃষ্টির ফোঁটা এসে চারতলার বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। রাতের গভীরতা বাড়ছে। নিশাদ বেঘুরে ঘুমোচ্ছে। তার এক হাত মাথার নিচে ঠাঁই পেয়েছে, অন্য হাত অনায়াসে হৃদের বুকে টি শার্টের মুঠোয় পড়ে নিয়েছে। হৃদ পলকহীন তাকিয়ে আছে নিশাদের দিকে। নিশাদ মৃদু কাঁপছে। সেই যে দুপুরে জ্ঞান হারিয়েছে আর ওঠেনি। হ্যাঁ, জ্ঞান অবশ্য ফিরেছে, তবে ঘুমিয়ে গিয়েছে সাথে সাথে।
হৃদ নিশাতের মাথার পেছনে এক হাত রেখে অন্য হাত নিশাতের দু হাত ধরে রেখেছে। হৃদ নিশাতের দিকে তাকিয়ে থেকে মৃদু হাসল। মেয়েটা কিভাবে তার কাছে এসে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। জাগ্রত থাকলে কখনোই এত কাছে আসতো না। হৃদ দীর্ঘশ্বাস ফেলে। নিশাতের মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে নিশাতের কানে কানে বলে, আমি আর পারছি না। এই দূরত্বের ইতি কবে টানবে দূরত্বমা? হৃদের ফিস ফিস করে কথা বলায় নিশাত খানিক নড়ে চড়ে ওঠে। সন্তর্পণে মুখ গুজে হৃদের বুকে। হৃদ মুচকি হেসে নিশাতকে বুকে টেনে নেয়। চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতে দিতে চোখ বন্ধ করে নেয়। নিশাত ঘুমের মধ্যেই মৃদু কেঁদে ওঠে। হৃদ হকচকিয়ে যায়। নিশাতকে নিজের থেকে ছাড়িয়ে নিতে চাইলে নিশাত আরও খামচে ধরে হৃদকে। নিশাত কাঁদছে, কিন্তু বিড়বিড়ও করছে, সেটা বেশ বুঝতে পারছে। হৃদ নিশাতের মুখের কাছে এগিয়ে গেল। নিশাতের বিড়বিড় করে বলা কথাগুলো কর্ণগোচর হতে জল শক্ত হয়ে গেল হৃদের। হুমান, আমাকে ছেড়ে যাবে না হুমান। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তোমাকে হুমান, যাবে না প্লিজ হুমান। নিশাত ভারী ভারী দম ফেলে ওমান ওমান নাম জপে যাচ্ছে। হৃদের মেজাজ গরম হয়ে গেল। রক্তবর্ণ চোখে নিশাতের দিকে তাকালো। নিশাত চোখ বন্ধ করে কাঁপছে আর বিড়বিড় করছে। হৃদ নিশাতের হাত দুটো নিজের টি শার্ট থেকে ছাড়িয়ে উঠে গেল। নিশাতের ঘুমও হালকা হয়ে গেল। সে নিভু নিভু চোখ মেলার আগে হৃদ নিশাতের হাত ধরে টান মেরে বসিয়ে দিল। নিশাত ভয়ে লাফিয়ে উঠল। সারা ঘর অন্ধকার। নিশাত ভয় পেয়ে যায়। হৃদ নিশাতের হাত ধরে আছে, সেখানেই খেয়াল নেই। সে জোরে চেঁচিয়ে ওঠে। হৃদ দ্রুত নিশাতের মুখ চেপে নিজের কাছে নিয়ে আসে। নিশাত ভয়ে চোখ বন্ধ করে আছে। হৃদ হালকা গলায় বলল, ভয় পেও না, আমি আছি। নিশাত ফট করে চোখ মেলল। হৃদের উপস্থিতি টের পেয়ে স্বস্তি পেল। পরক্ষণে হৃদের এত কাছে নিজেকে টের পেয়ে দূরে সরে যেতে চাইলে হৃদ নিশাতের কোমর আটকে ধরে। নিশাতের মুখ থেকে হাত সরিয়ে ঘাড়ের পেছনে এক হাত রেখে ভয়ঙ্কর গলায় বলে, ঘুমের মাঝেও উমান করছিলে, এত প্রেম? নিশাতের অন্তরাত্মা কেঁপে ওঠে। সে ঘুমের মাঝে ওমানের নাম নিয়েছে, আর হৃদ সেটা শুনে ফেলেছে। নিশাত ভয়ে হৃদের বুকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলে হৃদ নিশাতের কোমরে চাপ দিয়ে বাঁধন শক্ত করে। নিশাত খিচে চোখ বন্ধ করে নেয়। হৃদ রাগের বসে কোমরে এত জোরেই চেপে ধরেছে, নিশাতের মনে হচ্ছে কেউ ওর কোমরে জ্বলন্ত কয়লা চেপে ধরেছে। নিশাত চোখ মুখ খিচে বসে আছে। হৃদ আবারও দাঁত চেপে বলে, তোর প্রেম বের করতে আমার 1 সেকেন্ডও লাগবে না, ট্রাস্ট মি নিশাত। নিশাত কোমর থেকে হৃদের হাত সরাতে গেলে হৃদ নিশাতের ঘাড়ের কাছের চুলগুলো খাপছে ধরে মৃদু চিৎকার দিয়ে বলে, আমার ছোঁয়া সহ্য হয় না তাই না? কিন্তু তোর কিছুই করার নেই, তোর সহ্য করতে হবে। একবার ভেবে দেখেছিস, এই ফ্ল্যাটে, এই ঘরে তুই আর আমি একা, উই আর হাজব্যান্ড ওয়াইফ। তোর ওপর সম্পূর্ণ অধিকার আছে আমার। আমি যদি এখন জোর করি, আটকাতে পারবি আমাকে? নিশাতের শরীর অনবরত কেঁপে উঠছে। হৃদের মুখ থেকে এসব কথা তার ভয় বাড়িয়ে দিচ্ছে। দুর্বল গলায় কিছু বলতেও পারছে না। হৃদ নিশাতের চোখ থেকে নিষ্কৃত হওয়া জল অন্ধকারের মধ্যে টের পেল। হৃদ চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ফিরালো। এই একটা জিনিস তার দুর্বলতা। সব রাগ এক নিমেষে মোমের মতো গলিয়ে দিতে তার সম্পূর্ণাঙ্গিনীর চোখের জল যথেষ্ট। হৃদ নিশাতকে ছেড়ে দিল। নিশাত ছাড়া পেয়ে খাটের এক কোণে চলে গেল। নিজের উপর চাদর টেনে গুটিয়ে নিল। নিশাতের এভাবে গুটিয়ে নেওয়া, হৃদের থেকে দূরে দূরে থাকা, এসব হৃদ সহ্য করতে পারে না, নিতে পারে না। তার শক্ত হৃদয় পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। হৃদ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। এক মুহূর্ত ব্যয় না করে বৃষ্টির মাঝে ব্যালকনিতে চলে যায়। নিশাত অশ্রুসিক্ত চোখে হৃদের যাওয়ার দিকে তাকিয়ে চাপা শ্বাস ফেলে। রাতটা এভাবেই কেটে যায়। দুটো মন নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার ব্যাকুলতায় ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। কাছে থেকেও তাকে ছুঁয়ে দেওয়া মানা। হৃদ ব্যালকনিতে বৃষ্টির মাঝে হাঁটু ভেঙে বসে পড়ে। নিজের মাথা দেয়ালে হেলিয়ে দেয়। চোখে মুখে বৃষ্টির ছাপড়ে এসে বাড়ি খেতেই চোখ বন্ধ করে নেয়। মেঘমেদুর কণ্ঠে গুনগুন করে গাইল, তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ায় বাহানা?
আর মাত্র 3 দিন পর তোর বিয়ে, পরশু গায়ে হলুদ আর তরশু বিয়ে, তারপর টাটা বাই বাই। আহা শান্তি শান্তি। ইলোর কথায় কপালে ঈষৎ ভাঁজ ফেলে তাকায় তুষি, হাই তুলতে তুলতে বলে, আমি বিয়ের পরেও এইখানেই থাকবো, মাঝে মাঝে গিয়ে আরব ভাইয়ের সাথে দেখা করে আসবো, তারপর আবার চলে আসবো। ইলো নাক ফুলিয়ে বলল, আরাপ তোকে এখানে থাকতে দিলে থাকবি। তোর তো সাত কপাল যে তোর মতো টেরিং বেরিং মেয়েকে আরাপের মতো একটা ছেলে বিয়ে করতে রাজি হয়েছে, না হলে কি অবস্থা হতো তোর বলতো? আবার ঘটনা শুনেছিস, আদমশুমারির গণনা করে দেখেছেন জনসংখ্যার ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি। ভাব একবার, এমনই ছেলেদের সংখ্যা কম, এদের মধ্যে তোকে কে বিয়ে করতো বলতো? আরাপ বিয়ে করছে মেনে নে। চুপ কর, তোর মতো পড়ুয়া চাশমিশ মেয়েকে কে বিয়ে করবে একবার ভাবতো। যত সব। আমার তো যেমনই হোক একটা লাইন হচ্ছে, তোকে কে বিয়ে করবে সে নিয়ে ভাব এবার। তুষির কথা শেষ হবার আগে তুষির মা রান্নাঘর থেকে ডেকে উঠলেন। তুষি হায় হুতাশ করতে করতে ঘর থেকে চলে গেল। ইলো তুষির যাওয়ার দিকে তাকিয়ে চাপা হাসল। সরু চিকন চশমা ভেদ করে বাইরে দূর আকাশবাণে তাকালো, যেখানে তুলোর ন্যায় মেঘ উড়াউড়ি করছে। ইলু সেদিক তাকিয়ে শান্ত গলায় বলে উঠল, আকাশের দিকে তাকিয়ে বরাবরের মতো নিজের একমাত্র ইচ্ছের কথা বলছি। স্বল্প সময়ের অ্যাট্রাকশন মোহ থেকে আমাকে দূরে রাখো, দূরে রাখো। তুষি কলিং বেল প্রেস করতেই আরাফের মা হন্তদন্ত হয়ে হাতের কাজ ফেলে চলে এলেন দরজা খুলতে। দরজা খুলেই মিষ্টি হাসলেন তিনি। তুষিও বিনিময়ে মৃদু হাসলাম। আরাফের মা তুষিকে ভেতরে নিয়ে এলেন হাত ধরে। তুষি ঘরে এসে এদিক সেদিক তাকায়। আরাফের মা তুষিকে সোফায় বসতে বলে ঘরে চলে যান। তুষি সোফায় বসে পড়ে। বারবার তার বেহায়া চোখ জোড়া আরাফের ঘরের দিকে তাকাচ্ছে। তুষি মাথা দুদিকে নাড়িয়ে নিজেকে থমকে উঠল। এক থাপ্পড়ে তোর সব বেহায় আমি একদম বের করে দিব। সেদিন ধরা খেয়েও আবার ওই ঘরের দিকে তাকাচ্ছিস? চুপচাপ বসে থাক, আর তাকাবি না। তুষি নিজেকে বকে ক্ষান্ত হলো। চুপ করে বসতেই আরাফের মা হাতে কতগুলো শপিং ব্যাগ নিয়ে সোফায় তুষির পাশে বসলেন। তুষি ব্যাগগুলোর দিকে তাকিয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, এগুলো কি এতগুলো ব্যাগ? তোমার আর আরাফের জন্য আমি নিজেই গিয়ে বিয়ের শপিং করে এনেছি। তোমাদের তো বললাম যে গিয়ে নিজেরা যাতে শপিং করো, কিন্তু আরাফি তো যেতে চাইলো না। বারবার তার এক কথা, বিয়ের আগেই ব্যবসার কিছু কাজ করে রাখবে ও, তুমি ড্রেসগুলো দেখো পছন্দ হয় কি না। তুষি মুখ লটকিয়ে বলল, এই জন্য আমায় ডেকেছো আন্টি? তুমি পছন্দ করে এনেছো তাতেই তো হলো। আমি হলাম ন্যাচারাল সুন্দরী, যাই পরি না কেন সব কিছুতেই সুন্দর লাগে। তুষি ভাব নিয়ে কথাগুলো বলল। আরাফের মা খানিক শব্দ করে হাসলেন। হাসি মুখে বললেন, আচ্ছা সমস্যা নেই, তুমি কিছু ড্রেস দেখো, বিয়ে আর গায়ে হলুদের গুলো দেখো, আরাফেরগুলো আরাফ দেখবে, তুমি তোমারটাই দেখো। তুষি অনিচ্ছুক ভঙ্গিতে কিছু ড্রেস দেখল। আরাফের মা উঠে কিচেনে চলে গেলেন নাস্তা বানাতে। বেশ কিছুক্ষণ পর নাস্তা নিয়ে চলেও এলেন। তুষি সব ড্রেস দেখে আবার ব্যাগে ভরে রেখেছে। আরাফের মা নাস্তার টেবিলে রাখতে গিয়েও ও রাখল না। কিছু একটা ভেবে তুষির হাতে নাস্তার ট্রে ধরিয়ে দিয়ে বললেন, তুষি যাও তো, আরাফকে নাস্তাটা দিয়ে আসো, একসাথে নাস্তা করো, আমি একটু পর আসছি। তুষির মাথা জড়িয়ে এলো। মিনমিন করে বলল, আমি যাব, কিন্তু কেন? ওমা কেন, কি করে? যাও যাও, আমি তো আসছি একটু পর। তাহলে তোমার সাথেই যাই, একসাথে যাব, ঠিক আছে? আরাফের মা তুষিকে দাঁড় করিয়ে বললেন, না ঠিক নেই, যাও যাও। কিন্তু আরাফকে নাস্তা দিয়ে আসলে একটা গুড নিউজ দিব। তুষি উজ্জ্বল চোখে তাকিয়ে বললেন, কি গুড নিউজ আন্টি? সেটা আরাফকে নাস্তা দিয়ে আসলেই বলবো, নয়তো না। তুষি মন খারাপ করে ঘরে চলে গেল। আরাফের মা মৃদু হেসে ব্যাগগুলো নিয়ে নিজের ঘরে চলে গেলেন। তুষি আরাফের ঘরের সামনে গিয়ে দু একবার নক করল। তুষি ঘন ঘন ঢুক গিয়েছে। আরাফের ঘরে সে আগেও বহুবার এসেছে, এমন লাগেনি কখনোই। তবে ইদানিং তার এমন লাগে। আপাতত এসব ব্যাপারে পাত্তা না দিয়ে তুষি দরজায় লক ঘুরিয়ে ভেতরে উকি দিল। রুম খালি, তবে সে জানে আরাফ ঘরেই আছে, তাই আরেকবার নক করে ভেতরে চলে গেল। আরাফের ওয়াশরুম লক ভেতর থেকে অফ, তার মানে আরাফ ওয়াশরুমে। তুষি ভেবেছে এই সুযোগে ট্রে রেখে দৌড়ে বেরিয়ে যাবে। তুষি নিজের ভাবনা মতো ট্রে হাতে নিয়ে বিছানার পাশের টেবিলে রাখতে গেলে হঠাৎ খেয়াল করে ব্যালকনিতে কিছু একটা ছায়া দেখা যাচ্ছে। তুষির চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে থাকে। ছায়াটা নড়ছে, একবার লাফাচ্ছে তো একবার হাঁটছে।
তুষির চোখ বড় বড় করে ঢুক গিলল। এই দিনের বেলায় সেই সব কী দেখছে? তুষি মনে মনে সাহস জোগালো। এই খাম্বা তার ঘরে কোনো জিন ভূতের সাথে বসবাস করে, তার সব রহস্য ভেদ করবে। তুষি হাতে ট্রে নিয়ে আলু কচড়ি পরে বুকে থুথু দিল। এক পা করে এগিয়ে গেল ব্যালকনির দিকে।